গল্পের শুরু হয় জাপানে, যেখানে হাকাতাকে নামের এক মেধাবী ছাত্রকে আমরা দেখি। একদিন ক্লাস চলাকালীন শিক্ষক বোর্ডে লিখছিলেন। হঠাৎ করে ভয়ঙ্কর এক বিস্ফোরণে তার মাথা উড়ে যায় আর তার মাথার অংশগুলো পরিণত হয় ম্যাজিক বলে। আর মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হয় এক রহস্যময় খেলনা, আর যার নাম ছিল দার্মা পুতুল। খেলনাটি জীবন্ত হয়ে পুরো ক্লাসকে একটি নিষ্ঠুর মৃত্যুর খেলায় অংশ নিতে বাধ্য করে। খেলার নিয়ম ছিল অত্যন্ত সহজ, কিন্তু সেটা ছিল প্রাণঘাতী। দার্মা যখন ছাত্রদের দিকে মুখ করে থাকবে, তখন কেউ যদি একটুকু নড়াচড়া করে, সঙ্গে সঙ্গে তার মাথা বিস্ফোরিত হবে। আর দার্মা যখন পেছনে ঘুরে তাকাবে, তখনই কেবল নড়াচড়ার সুযোগ থাকবে। খেলা শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে এক ছাত্র ভুল করে নড়ে ওঠে, আর চোখের পলকে তার মাথা বিস্ফোরিত হয়ে যায়। আতঙ্কে আরেকজন দৌড়ে পালাতে চাইলেও একই পরিণত হয়ে যায়। দার্মা বারবার নিজের নাম উচ্চারণ করতে থাকে, আর পুরো ক্লাস ভয়ে জমে যায়। কেউ বুঝতেই পারছিল না এই মৃত্যুর ফাঁদ থেকে কিভাবে বের হওয়া সম্ভব। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, প্রতিবার কেউ মারা গেলে তার শরীর থেকে ছোট ছোট লাল রঙের মার্বেলের মতো বল বেরিয়ে আসতো। এই সুযোগে দুইজন ছাত্র দরজার দিকে ছুটে যায়, কিন্তু দরজার কাছে গেতেই বুঝতে পারে সেটি ভেতর থেকে লক করা। ঠিক তখনই দার্মা ঘুরে দাঁড়ায় এবং মুহূর্তের মধ্যে দুজনের জীবন শেষ করে দেয়। চারদিকে শুধু চিৎকার আর আতঙ্ক। এমন সময় সাকাকি নামের এক ছাত্র সবাইকে শান্ত হতে বলে। সে জানায় এই খেলনার নাম দার্মা গেম। এই খেলায় অংশ নেওয়ার পর বেঁচে যাওয়ার একমাত্র উপায় হলো দার্মার পিঠে থাকা গোপন বাটনটি চাপা। সেটি চাপতে পারলে খেলা শেষ হয়ে যাবে। একজন সাহসী ছাত্র নিজের জীবনের ঝুঁকি নিয়ে বোতামের দিকে এগিয়ে যায়, কিন্তু দার্মা পুতুলটি তার কৌশল ধরে ফেলে। বজ্র গতিতে ঘুরে দাঁড়িয়ে মুহূর্তের মধ্যে তাকে হত্যা করে ফেলে। তখন সবাই বুঝতে পারে দার্মা ইচ্ছে করে ধীরে ধীরে কথা বলে, যাতে সবাই সময় ভুলে নড়ে বসে। কিন্তু সামান্য নড়াচড়ার আভাস পেলেই সে অবিশ্বাস্য দ্রুততায় ঘুরে দাঁড়ায়। ঠিক তখনই দার্মার পিঠে লাগানো তারা একটি কাউন্টডাউন টাইমার দেখতে পায়। আর মাত্র 1 মিনিট বাকি ছিল। এই সময়ের মধ্যে বোতাম চাপতে না পারলে ক্লাসে বেঁচে থাকা প্রত্যেকেই মারা যাবে। সবাই মরিয়া হয়ে বোতামের দিকে ছুটে যায়, কিন্তু মেঝেতে ছড়িয়ে থাকা লাল মার্বেলের উপর পা পিছলে একের পর এক সবাই পড়ে যায়। আর দার্মা ঘুরে দাঁড়াতেই তাদের মাথাও বিস্ফোরিত হতে থাকে। অল্প সময়ের মধ্যে পুরো ক্লাসরুম লাশে ভরে যায়। টাইমারে তখন বাকি ছিল মাত্র 10 সেকেন্ড। এখন জীবিত আছে মাত্র দুইজন, একজন হচ্ছে হাকাতাকা এবং সাকাকি। শেষ চেষ্টা হিসেবে তারা একটি পরিকল্পনা করে। সাকাকি নিচু হয়ে দাঁড়ায়, আর হাকাতাকা তার পিঠে ভর দিয়ে লাফিয়ে ওঠে, যাতে দার্মার পিঠে থাকা বোতামের কাছে পৌঁছে যায়। সময় শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে হাকাতাকা অবশেষে বোতামটি চাপতে সক্ষম হয়। বোতাম চাপার সঙ্গে সঙ্গে দার্মা মাটিতে লুটিয়ে পড়ে। পরাজয়ের রাগে সে ছটফট করতে থাকে। হাকাতাকা সাকি কি ভেবে বসে অবশেষে তারা মৃত্যুর খেলা থেকে জিতে গিয়েছে। কিন্তু তাদের এই আনন্দ মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হয়। হঠাৎ করে সাকাকির মাথা বিস্ফোরিত হয়ে যায়। এই দৃশ্য দেখে হাকাতাকা হতবাক হয়ে যায়। তখন দার্মা জানায় এই খেলায় সবাই বাঁচে না, যে ব্যক্তি নিজের হাতে বোতাম চাপতে পারে একমাত্র সেই বিজয়ী হয়ে যায়। এরপর দার্মা আরেকটি ভয়ঙ্কর কথা বলে, পরবর্তী খেলা হবে বিড়ালের খেলা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ক্লাসরুমের দরজা খুলে যায়। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় হাকাতাকার বন্ধু রিচিকা। তাকে জীবিত দেখে হাকাতাকা ছুটে যায় এবং জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। ইচিকা জানায় সেও একই দার্মা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। শেষ মুহূর্তে সে বোতাম চাপতে সক্ষম হলেও তার পুরো ক্লাসের সবাই মারা গিয়েছে। হাকাতাকা বুঝতে পারে তাদের দুজনের সঙ্গে একই ঘটনা ঘটেছে। তারা তখন সিদ্ধান্ত নেয় পুলিশকে খবর দেবে, কিন্তু ফোন বের করতেই দেখা যায় কোথাও কোনো নেটওয়ার্কই নেই। এরপর তারা স্কুল থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সব দরজা বাইরে থেকে বন্ধ ছিল, এমনকি জানলাগুলোও কোনোভাবেই ভাঙা যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তারা একটি দরজা খুঁজে পায়, যেটি খুলে সরাসরি স্কুলের খেলাধুলার ঘরে চলে যায়। কিন্তু তারা ভেতরে ঢুকতেই দরজাটি আবারও বন্ধ হয়ে যায়। তারা আবারও ফাঁদে পড়ে গিয়েছে। তবে এইবার তারা আর একা নয়, সেখানে আরো অনেক স্টুডেন্ট ছিল। তাদের মধ্যে কয়েকজনের গায়ে ইঁদুরের পোশাক পরা ছিল। হাকাতাকা সঙ্গে সঙ্গে বুঝে যায় নতুন একটি মৃত্যুর খেলা শুরু হতে চলেছে। ঘরের মেঝেতে বড় বড় অক্ষরে লেখা ছিল, বলটি বাস্কেটে ফেলতে পারলেই তোমরা জিতে যাবে। ঠিক
তখনই পুরো ঘরটি কেঁপে ওঠে। মাটির নিচ থেকে উঠে আসে এক বিশাল আকৃতির ভয়ঙ্কর বিড়ালের মূর্তি। বিড়ালটি আসা মাত্রই ইঁদুরের পোশাক পরা এক ছাত্রকে মুহূর্তের মধ্যে গিলে ফেলে। এরপর বাকিদের তাড়া করতে শুরু করে। এই খেলাটি আগের চেয়েও অনেক ভয়ঙ্কর ছিল। সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। এক সময় বিড়ালটি হাঁকা থাকা রিচিকার দিকে এগিয়ে আসে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের আক্রমণ না করে সেখান থেকে চলে যায়, কারণ তারা কোনো ইঁদুরের পোশাক পরেছিল না। ঠিক তখনই রিচিকার চোখ পড়ে মেঝেতে পড়ে থাকা একটি বলের ওপর। অন্যদিকে হাঁকা থাকা লক্ষ্য করে বিড়ালের গলায় একটি বাস্কেটবলের রিং লাগানো রয়েছে। মুহূর্তের মধ্যেই সে বুঝে যায় যে তার উপায় হলো সে রিং এর মধ্যে বলটি ঢুকিয়ে দেওয়া। সে দ্রুত সবাইকে বিষয়টি জানায়। দলের একজন দক্ষ বাস্কেটবল খেলোয়াড় রিচিকার কাছ থেকে বলটি নিয়ে নিখুঁতভাবে ছুঁড়ে মারে। বলটি প্রায় রিং এর ভেতরেই ঢুকে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে বিশাল বিড়ালটি সেটিকে ব্লক করে দেয়। এরপর বলটি ধরে এত জোরে ছুঁড়ে মারে যে সেটি সরাসরি সে খেলোয়াড় মাথায় আঘাত করে। প্রচন্ড ধাক্কায় সে দেওয়ালে আছড়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। এরপর বিড়ালটি হাকাতাকার দিকে তাকায়, কিন্তু এইবারও তাকে আক্রমণ করে না। তখন হাকাতাকা বুঝতে পারে শুরুতে বিড়ালটি শুধু ইঁদুরের পোশাক পরা মানুষদেরই শিকার করছে। সে সবাইকে দ্রুত সেই পোশাক খুলে ফেলতে বলে। সবাই তার কথা মেনে পোশাক খুলে ফেলে এবং মনে করে এবার তারা নিরাপদে। কিন্তু পরের মুহূর্তে সব হিসাব পাল্টে যায়। বিড়ালটি আবারও নড়ে ওঠে। এবার তার কাছে কোনো পোশাক আছে কিনা তাতে কোনো পার্থক্যই নেই। সে সামনে যাকেই পাচ্ছে তাকেই নির্মমভাবে গিলে ফেলতে শুরু করে। আতঙ্কে পুরো ঘর জুড়ে ছাত্রছাত্রীরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে থাকে। এই বিশৃঙ্খলার মাঝে ইচিকা আবারও বলটি খুঁজে পায়, আর তখনই সে লক্ষ্য করে বলটির গায়ে একটি কাউন্টডাউন টাইমার দ্রুত কমে আসছে। তখন তারা দেখতে পায় টাইমারে আর মাত্র 3 মিনিট বাকি। ঠিক সেই মুহূর্তে বিশাল বিড়ালটি ইচিকার দিকে ঝাঁপিয়ে পড়ে থেকে গিলে খাওয়ার জন্য। বন্ধুকে বিপদে দেখে হাঁকা থাকে এক মুহূর্তেও দেরি করে না। সে দ্রুত একটি ইঁদুরের পোশাক পরে ফেলে, যাতে বিড়ালটির মনোযোগ ইচিকার দিক থেকে সরে গিয়ে তার দিকে চলে আসে। তার পরিকল্পনাটি কাজ করে যায়। বিড়ালটি সঙ্গে সঙ্গে হাকাতাকাকে তাড়া করতে শুরু করে, আর সেই সুযোগে ইচিকা নিরাপদে সরে যেতে সক্ষম হয়। প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে হাকাতাকা বারবার সবাইকে বল ছুঁড়ে মারতে বলে, কিন্তু কিছুক্ষণ আগে বাস্কেটবল খেলোয়াড়ের করুণ মৃত্যু দেখে কেউ আর সে ঝুঁকি নিতে রাজি হচ্ছিল না। ঠিক তখনই অদ্ভুত কিছু ঘটে। হাকাতাকা হঠাৎই বিড়ালের মুখ থেকে অচেনা কিছু শব্দ শুনতে পায়। প্রথমে সে কিছুই বুঝতে পারে না, কিন্তু পরে উপলব্ধি করে ইঁদুরের পোশাক পরার কারণে সে এখন বিড়ালের ভাষা বুঝতে পারছে। আর তখনই সে অবাক করা একটি সত্য জানতে পারে, বিড়ালটি আসলে তাকে হত্যা করতে চায় না। সে শুধু চায় কেউ যেন তার পিঠে একটু চুলকে দেয়, যাতে সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারে। এটা বুঝতেই হাঁকা থেকে দেরি না করে বিড়ালের পিঠে উঠে যায়। সেখানে ঝুলে থাকে একটি দড়ি ধরে সে বিড়ালের পিঠে চুলকাতে শুরু করে। মুহূর্তের মধ্যে বিড়ালটি শান্ত হয়ে যায়। সে আর কাউকে আক্রমণ করে না, বরং আদর পেয়ে এতটাই খুশি হয়ে যায় যে হাকাতাকাকে আরো চুলকাতে বলে। হাকাতাকা তখন অন্যদের সাহায্যের জন্য ডাকে। ইচিকাও এগিয়ে আসে। এরপর বাকি ছাত্ররা যখন দেখে এই কৌশল সত্যি কাজ করছে, তখন তারাও বিড়ালের পিঠে উঠে একইভাবে চুলকাতে শুরু করে। ধীরে ধীরে বিড়ালের চোখ ভারী হয়ে আসে। অবশেষে বিড়ালটি ঘুমিয়ে পড়ে। এই সুযোগে হাকাতাকা দ্রুত বলটি হাতে তুলে নিয়ে বাস্কেটবলে ছোড়ার প্রস্তুতি নেয়, কিন্তু ঠিক তখনই নতুন সমস্যা তৈরি হয়। বেঁচে থাকা সব ছাত্রছাত্রী একসঙ্গে তার দিকে ছুটে আসে, কারণ সবাই বিশ্বাস করতে শুরু করেছে যে বলটি যে বাস্কেটবলে ফেলবে শুধু সেই বেঁচে থাকবে। মুহূর্তের মধ্যে তাদের মধ্যে ধাক্কাধাক্কি, ঝগড়া আর মারামারি শুরু হয়ে যায়। তাদের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় বিশাল বিড়ালটির। জেগে উঠে সে নিজের বিশাল থাবা দিয়ে আক্রমণ করে আর মুহূর্তের মধ্যেই দুজনকে হত্যা করে ফেলে। হাকাতাকা বুঝতে পারে এবার আর বিড়ালকে আবার ঘুম পাড়ানোর সময় নেই, তাই সে দ্রুত একটি পরিকল্পনা করে ফেলে। সে একটি ছেঁড়া বাস্কেটবল তুলে নেয় আর ইচিকাকে আসল বলটি নিয়ে চেঞ্জিং রুমে লুকিয়ে রাখতে বলে। কিছুক্ষণ পর তারা দুজনেই ফিরে আসে। দুজনের হাতেই ইঁদুরের পোশাকে মোড়ানো একটি করে বল ছিল। তারা ইচ্ছে করে দুই দিক থেকে বিড়ালটির সামনে এগিয়ে যায়, ফলে বিড়ালটি সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ে। সে কোনোভাবেই বুঝতে পারে না যে আসল বলটি আসলে কার হাতে আছে। কিন্তু ঠিক তখনই হাকাতাকা অসাবধানবশত এমন একটি ইঙ্গিত দিয়ে ফেলে যাতে বিড়ালটি বুঝে যায় যে তার হাতে থাকা বলটি সাধারণ একটি বাস্কেটবল, অর্থাৎ আসল বলটি রয়েছে ইচিকার কাছেই। সঙ্গে সঙ্গে বিড়ালটি ইচিকার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তার ছোড়া বলটি আগের মতনই ব্লক করে দেয়। কিন্তু এটা ছিল হাকাতাকার আসল পরিকল্পনা। বিড়ালটি যখন পুরো মনোযোগ ইচিকার দিকে ছিল, ঠিক সেই সুযোগে হাকাতাকা নিজের হাতে থাকা বলটি বাস্কেটবলের দিকে ছুঁড়ে মারে, আর সে ছেঁড়া বাস্কেটবলের
ঘরের ভেতরে লুকিয়ে ছিল আসল বলটি, কিন্তু দুর্ভাগ্যবশত বলটি বাস্কেটে ঢোকার আগেই বলটি সেখান থেকে পড়ে যায়। এক মুহূর্তের জন্য সবাই ভেবে বসে তারা বুঝি এই চ্যালেঞ্জে হেরে গিয়েছে, কিন্তু ঠিক তখনই অবিশ্বাস্য কিছু ঘটে। বিশাল বিড়ালটির পেছন থেকে হঠাৎ এক ছাত্র এগিয়ে আসে, আর যার নাম ছিল আমায়া। সে দৌড়ে এসে লাফ দেয় আর শেষ সেকেন্ডে বলটিকে তার গলার রিং এর মধ্যে ঢুকিয়ে দেয়। বলটি রিং এর মধ্যে ঢুকতে পুরো ঘরটি নিস্তব্ধ হয়ে যায়। বিশাল বিড়ালটি একেবারে স্থির হয়ে থাকে। এরপর একটি কণ্ঠস্বর শোনা যায়, গেম সমাপ্ত হয়েছে। কিছুক্ষণ পর বিড়ালটি আবারও সক্রিয় হয় এবং বিজয়ীদের নাম ঘোষণা করতে শুরু করে। আর এদের মধ্যে বিজয়ী ছিল হাকাতাকা, রিচিকা এবং আমায়া। এই তিনজন ছাড়া আর কারোর নামই সে উচ্চারণ করে না। হাকাতাকা অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে তাহলে বাকি ছাত্রছাত্রীরা কি এখন মারা যাবে? এই কথা বলার সাথে সাথেই হঠাৎ করে আমায়া নিজের হাতে বেঁচে থাকা ছাত্রদের এক এক করে হত্যা করতে শুরু করে। তার আচরণ দেখে স্পষ্ট বোঝা যায় যে সে মানসিকভাবে সম্পূর্ণ বিকারগ্রস্ত। তার বিশ্বাস পৃথিবীতে বেঁচে থাকার অধিকার শুধু শক্তিশালী মানুষেরই আছে। এরপর সে হাকাতাকা ও রিচিকার দিকে এগিয়ে এসে বলে যেহেতু সে একজন বিজয়ী তাই একমাত্র তারই বেঁচে থাকার অধিকার রয়েছে। ইচিকা তার কথায় ক্ষিপ্ত হয়ে তাকে পাগল বলে। সে আমায়াকে সতর্ক করে দেয় যেন সে নিজেকে তার সমান ভাবার ভুল না করে। এই কথা শুনে আমায়া প্রচন্ড রেগে যায় এবং ইচিকার উপর হামলা করতে এগিয়ে আসে, কিন্তু হাকাতাকার সামনে দাঁড়িয়ে তাকে থামিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে বিড়ালটি চারদিকে সাদা রঙের ঘন কুয়াশা ছড়িয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে হাকাতাকা, রিচিকা এবং আমায়া তিনজনের রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। এইদিকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে একের পর এক ভয়াবহ খবর আসতে শুরু করে। জানা যায় বিশ্বের অসংখ্য স্কুলে একই ধরনের প্রাণঘাতী গেম চলছে। ইতিমধ্যে 1 কোটিরও বেশি ছাত্রছাত্রী প্রাণ হারিয়েছে। অন্যদিকে সংবাদ মাধ্যম এইসব রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনা গোপন রাখার চেষ্টা করছে। আর কিছু সাংবাদিকের দাবি এই ঘটনার পেছনে হয়তো ভিন্ন গ্রহের প্রাণীদের হাত রয়েছে, কারণ পৃথিবীর আকাশে হঠাৎ করে বিশাল বিশাল ভাসমান রহস্যময় কিউব দেখা দিতে শুরু করেছে। এরপর হাকাতাকার জ্ঞান ফিরে দেখে সে সেই বিশাল কিউবগুলোর একটির ভেতরে বন্দী, যেখানে তার সঙ্গে দেখা হয় তার পুরনো বন্ধু তোকুসার সাথে। এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল। তোকুসার সঙ্গে আরো দুজন ছাত্র রয়েছে যাদের নাম ছিল তিয়ারা এবং তাকা। তারা ছিল ভিন্ন ভিন্ন স্কুলের ছাত্র, কিন্তু সবাই নিজেদের স্কুলে দারমা এবং বিড়ালের প্রাণঘাতী খেলা থেকে বেঁচে গিয়েছিল। কিছুক্ষণ পর হাকাতাকার মাথায় একটি অদ্ভুত বিষয় আসে। সে লক্ষ্য করে এই জায়গায় উপস্থিত প্রত্যেকেরই নামই ইংরেজি টি অক্ষর দিয়ে শুরু। তখন সে একটি ধারণা করে সম্ভবত জীবিত থাকা ছাত্রদের নামের প্রথম অক্ষর অনুযায়ী আলাদা আলাদা ভাগ করে একই কিউবের মধ্যে রাখা হয়েছে। এই চিন্তা মাথায় আসতে ইচিকার কথা মনে পড়ে যায়, কারণ ইচিকার আমায়ার নামও একই অক্ষর দিয়ে শুরু। তাহলে কি তারা এখন দুইজন একই দলে রয়েছে? উদ্বিগ্ন হয়ে হাকাতাকা দরজার দিকে ছুটে যায়। সে বারবার দরজায় ধাক্কা দিতে থাকে, এই আশায় যে হয়তো ওপাশ থেকে তার কথা শুনবে কেউ। কিন্তু তখনই তিয়ারা তাকে থামিয়ে দেয়। তিয়ারা অত্যন্ত মেধাবী, তবে একই সঙ্গে ভীষণ অহংকারী ছিল। সে শান্ত গলায় বলে কেউ তোমাকে সাহায্য করতে আসবে না। এরপর সে একটি 3D প্রজেক্ট চালু করে যেখানে বাইরের বিশ্বের সংবাদ ভেসে উঠতে থাকে। এই দৃশ্য দেখে হাকাতাকা বুঝতে পারে তারা সত্যি পৃথিবীর আকাশে ভেসে থাকা রহস্যময় কিউবগুলোর একটির ভেতরে আটকা পড়ে আছে। তিয়ারা জানায় এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এখন তাদের শুধুমাত্র পরবর্তী মৃত্যুর খেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হঠাৎ করে তাদের দরজায় টোকা পড়ে। পরের মুহূর্তে 4টি অদ্ভুত ভাসমান পুতুল ঘরের ভেতরে ঢুকে পড়ে। তারা জানায় তৃতীয় চ্যালেঞ্জ এখনই শুরু হতে যাচ্ছে, আর এই খেলাটি আগের দুটির চেয়ে অনেক বেশি কঠিন। পুতুলগুলো প্রথমে খেলোয়াড় হিসেবে তিয়ারাকে বেছে নেয়। নিজের বুদ্ধির ওপর অতি বিশ্বাসী তিয়ারা কোনো দ্বিধা না করে রাজি হয়ে যায়। এরপর পুতুলগুলো খেলার নিয়ম বুঝিয়ে দেয়। তিয়ারাকে চোখ বেঁধে মেঝেতে বসে থাকতে হবে, আর পুতুলগুলো তার চারপাশে ভেসে ভেসে একটি গান গাইবে। গান শেষ হওয়ার পর তারা একটি মাত্র প্রশ্ন করবে, তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে? প্রশ্ন শুনে তিয়ারা তাড়াহুড়া করে ভুল উত্তর দিয়ে ফেলে, আর সেই ভুলের মূল্য তাকে জীবন দিয়েই দিতে হয়। একটি পুতুল তার চোখ থেকে লাল রঙের লেজার ছুঁড়ে মারে, আর মুহূর্তের মধ্যেই তিয়ারের পুরো শরীরের নিয়ন্ত্রণ পুতুলটির হাতে চলে আসে। এরপর তাকে জোর করে বারবার নিজের মাথা মেঝেতে আছড়ে মারতে বাধ্য করায়। এভাবে একসময় সে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তিয়ারের এই ভয়ঙ্কর মৃত্যুর পর পুতুলগুলো এবার তাকাকে ডাকে। ভয়ে কাঁপতে থাকা তাকা অস্বীকার করে, কিন্তু পুতুলগুলো তাকে স্পষ্ট জানিয়ে দেয় যদি সে খেলায় অংশ না নেয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হবে। অবশেষে কোনো উপায় না পেয়ে তাকে রাজি হয়ে যেতে হয়। তার চোখও বেঁধে দেওয়া হয়। পুতুলগুলো আগের মতনই তার চারপাশে ঘুরে গান গাইতে থাকে। গান থামতেই আবারও সে একই প্রশ্ন করে, তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে? কিন্তু ভয়ে জমে যাওয়া
যাওয়া তাকা নির্ধারিত সময়ের মধ্যে কোনো উত্তরই দিতে পারে না। সঙ্গে সঙ্গে তাকে পরাজিত ঘোষণা করা হয়। প্রাণ বাঁচাতে সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু 4টি পুতুল তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এরপর তাদের একজন লেজার ছুড়ে তার 2 পায়ের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। অমানবিক শক্তিতে তার 2 পা বিপরীত দিকে টানতে থাকে। তার হাড় একে একে ভেঙে যায়। শেষ পর্যন্ত তার পুরো শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়ে যায়। এরপর পুতুলগুলোর নজর পড়ে তোকুসার ওপর। তারা তাকে পরবর্তী খেলোয়াড় হিসেবে নির্বাচিত করে, কিন্তু তোকুসা কিছু বলার আগেই হাকাতাকা তার দিকে এগিয়ে আসে। সে জোর দিয়ে বলে ওঠে, আমি ওর বদলে খেলবো। পুতুলগুলো তার প্রস্তাবে রাজি হয়ে যায়। শুরু হয় নতুন রাউন্ড। হাকাতাকার চোখ বেঁধে দেওয়া হয়। 4টি পুতুল তাকে ঘিরে আগের মতনই গান গাইতে শুরু করে। গান শেষ হতেই আবার সে একই প্রশ্ন করে, তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে? কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাকাতাকা এইবার একদম সঠিক উত্তর দিয়ে দেয়। পুতুলগুলো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে বুঝলে? হাকাতাকা শান্তভাবে উত্তর দেয়, তোমরা যখন তিয়ারা আর তাকার সঙ্গে খেলছিলে তখন আমি তোমাদের প্রতিটি নড়াচড়া খুব ভালোভাবে লক্ষ্য করেছি এবং সবকিছু মনে রেখেছি। তার উত্তর সঠিক হওয়ার কারণে পুতুলগুলো তাকে একটি চাবি দিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। ঘর থেকে বেরিয়ে তারা দেখতে পায় এক ছাত্রর হাতে একটি চাবি নিয়ে প্রাণপণে দৌড়াচ্ছে, আর তার ঠিক পেছনেই তাড়া করছে একটি ভাসমান পুতুল। দৌড়াতে দৌড়াতে ছাত্রটি চিৎকার করে তাকে সতর্ক করে দেয়, তাড়াতাড়ি হাত ধরো, এই পুতুল একা থাকা ছাত্রদেরই হত্যা করে। কথাটি শুনে হাকাতাকা আর তোসুকা সঙ্গে সঙ্গে একে অপরের হাত ধরে ফেলে। পুতুলটি তাদের দিকে এগিয়ে এসেও থেমে যায়, কারণ তারা এখন আর একা নয়। এরপর পুতুলটি দিক পরিবর্তন করে অন্য কোনো একা থাকা ছাত্রকে খুঁজতে চলে যায়। এখন হাকাতাকার দলে মোট চাবি রয়েছে 2টি। ঠিক তখনই দূর থেকে কারো চিৎকার শোনা যায়। তারা সেই শব্দ অনুসরণ করে এগিয়ে যায় এবং দেখতে পায় ইচিকাকে একটি ভাসমান পুতুল তাড়া করছে। এক মুহূর্ত দেরি না করে হাকাতাকা নিজের দলকে পেছনে রেখে রিচিকাকে বাঁচাতে ছুটে যায়। ঠিক শেষ মুহূর্তে সে রিচিকার হাত ধরে ফেলে, ফলে পুতুলটি আর তাকে আক্রমণ করতে পারে না। এরপর তাদের সামনে দেখা দেয় একটি বিশাল কাঠের মাথা। মাথাটির গায়ে একটি কাউন্টডাউন টাইমার ছিল, আর সেই 7টি চাবি বসানোর জন্য 7টি আলাদা ছিদ্র ছিল। কাঠের মাথাটি ঘোষণা করে 7 জন খেলোয়াড়কে 7টি চাবি একসঙ্গে বসাতে হবে।